আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি নাহিদ ইসলামের একটি বক্তব্য আছে, তিনি বলেছেন, আমি সেই বক্তব্যটির কিছু অংশ উল্লেখ করতে চাই। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি দলকে বিশেষ সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঋণখেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। ফারুক হাসান, আমরা বিভিন্ন বিশেষ করে 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য একই রকম আমরা দেখছি গত কয়েকদিন ধরেই, যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে। সবার বক্তব্যই একই রকম, প্রায় আপনিও নিশ্চয়ই দেখেছেন। আপনি নিজেও একজন প্রার্থী, আমরা জানি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে প্রার্থীদের এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, বাস্তবতা আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন। শুরুতেই আপনি যেমনটি বললেন যে নাহিদ ইসলামের প্রথম যে বক্তব্যটি, যে তাদের যে 11 দলীয় জোট বা তাদের 11 দলীয় যে রাজনৈতিক আপনার ফোরাম তারা এগিয়ে, এটা স্বাভাবিক। যে দলে বা যে জোটে থাকবে স্বভাবতই তারা তাদের জোট বা তাদের ধরেন যে ফোরামকে এগিয়ে রাখবে, এটা তো মানে অবাস্তব বা ধরেন যে এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, নাহিদ ইসলামের যে অভিযোগগুলো, যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনী পরিবেশ এবং আগামী নির্বাচন কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, তার জায়গা থেকে যে সংশয়গুলো তিনি প্রকাশ করেছেন, আমি তার সাথে শতভাগ একমত। আসলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, যে ধরনের সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার, আমরা কিন্তু আসলে সেরকম মানে আমাদের চোখে মানে আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে আগামী নির্বাচন কেন জানি 2008 সালের মতো একটি মানে সফট মেকানিজমের যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন যেটাকে বলা হয়, সেদিকেই আসলে যাচ্ছে কিনা, এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। কেন কারা করছে এই যে সফট মেকানিজম? আজকে দেখেন যে পুরো যে সরকার এবং পুরো যে আপনার প্রশাসন যন্ত্র, এই পুরো সরকার এবং প্রশাসন যন্ত্র যারা এই নির্বাচনের দায়িত্বে রয়েছেন, নির্বাচন কন্ডাক্ট করার যারা দায়িত্ব পালন করছেন, পুরো এই যন্ত্রটাই যেন একদিকে হেলে পড়েছে। কোন দিকে সেটা তো আমার আপনার আসলে বোঝার বাকি নেই। যখন আমরা দেখি, একটু যোগ করি, হেলে কি তারা নিজেরা পড়ছে নাকি তাদেরকে কেউ টেনে আনছে? না, এখানে আসলে আমি টান দিব তা বলে আপনি হেলে পড়বেন কেন? তার মানে আপনার শরীরে যদি ধরেন যে শক্তি না থাকে, তাহলে আপনি শুয়ে পড়বেন, ঘুমাবেন, বসে থাকবেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ধরেন আপনার শরীরে শক্তি নাই, আপনি দুর্বল, কিন্তু তারপর যদি আপনি জোর করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন, তাহলে তো কেউ ধাক্কা দিলে পড়বেনই আপনি। তো যিনি বা যারা আজকে প্রশাসনের দায়িত্বে, সেটা নির্বাচন কমিশন বলেন, সরকার বলেন, সুতরাং ওদের কাঁধে তো জনগণ দায়িত্ব দিয়েছে, আপনারা নির্বাচন আয়োজন করবেন কিভাবে? নিরপেক্ষতা বজায় রেখে। আর আপনি যদি ওটা না পারেন, তাহলে ভাই আপনি দায়িত্ব ছেড়ে ঘুমান বাসায় গিয়ে। আপনি একদিকে বলছেন যে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করব, আমরা ক্যাপাবল, আমরা ফিট, আমাদের কোনো সমস্যা নেই, সর্বাত্মক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আবার আরেকদিকে আপনি হেলে পড়বেন। ধরেন যে আমি আপনাকে টানিয়ে দিলাম, আপনি কেন হেলে পড়বেন? আর আপনি যদি হেলে পড়েন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে নিশ্চয়ই কোনো কুমতলব আছে, ভিন্ন মতলব আছে। তো সেটা তো আমরা মানে একবারে পরিষ্কার। আমাদের বক্তব্য ভাই একবারে সোজা সাপটা, যে বা যারাই ক্ষমতায় আসুক, ওয়েলকাম, স্বাগতম, তবে জনগণের ভোটে। কিন্তু ওই রকম মেকানিজম করে কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেবেন, কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার তাই করবেন, এটা তো হতে পারে না। যেমন ধরেন গত পরশুদিন নির্বাচন কমিশন বড় একটি দলের বা দলের প্রধান নেতাকে অনুরোধ জানালেন। কি বলেন দেখি? অনুরোধ জানিয়েছেন যে তিনি যাতে তার যে সাংগঠনিক বিভাগীয় সফর সেটি যাতে না করেন। এখন আমার প্রশ্ন, নির্বাচন কমিশন কি অনুরোধ করার জন্য ওই চেয়ারে বসে আছেন? বা ওনাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে অনুরোধ করার জন্য? নির্বাচন কমিশন আইনের মধ্য থেকে কাজ করবে, যে কে আচরণবিধি লঙ্ঘন করছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। কিন্তু কাউকে অনুরোধ করা, কাউকে নির্দেশ দেওয়া, কি বলে আপনাকে মনে করেন যে ওই কি বলে ওটাকে পরামর্শ দেওয়া, এটা তো নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশন আইনের মধ্য থেকে আইন কারা পালন করে আর আইন কারা লঙ্ঘন করে এটা দেখে সিদ্ধান্ত নেবেন, তার অনুযায়ী তারা ধরেন যে কাজ করবেন। কিন্তু আমরা তো এগুলো দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা এটা দেখছি ধরেন যে প্রধান দলের ওখানে আপনার গোয়েন্দা সংস্থার প্রধান গিয়ে সাক্ষাৎ করেন। এগুলো তো ভালো সিমটম না। এই এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমরা ধরেন যে আমরা এখানে
বিএনপির এখন যিনি প্রধান চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, অনেক পরিপক্ক, অনেক ম্যাচিউরড উনি, এবং উনার এখন পর্যন্ত যে রাজনৈতিক প্রজ্ঞার তিনি পরিচয় দিচ্ছেন, এটাকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তবে জনাব তারেক রহমানকেও এটা মাথায় রাখতে হবে, যেমন গতকালকে আমরা দেখলাম একটা অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে তিনি সম্ভবত মত বিনিময় সভার আয়োজন করেছিলেন। সেখানে যারা বক্তব্য রেখেছেন তার মধ্যে 90% এতটাই ওনাকে তৈলমর্দন করেছেন, আমি নিজে অন্য একটা দলের নেতা হয়ে আমি লজ্জিত হয়েছি। আমি ওনাকে স্মরণ করিয়ে দিয়েছি, আমি নিজেও ফেসবুকে একটা লেখা লিখেছি। জি। হ্যাঁ, একবার 30 সেকেন্ডে বলি। নিজেও ফেসবুকে লিখেছি যে একই কাজ বিগত সময়ে শেখ হাসিনার আমলেও হয়েছিল, এবং ওই সময় কেউ কেউ এতটাই মনে করেন যে অ্যাডভান্স হয়ে বলেছিলেন যে আমরা আপনার জীবদ্দশায় আপনার পাশে আছি এবং মরার পরেও আপনার সাথে আছি এবং থাকবো, এটাও কিন্তু বলেছিলেন শেখ হাসিনাকে। কিন্তু আমরা বাস্তবে তিনি যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন, আমরা কিন্তু তাদেরকে দেখি না ওনার পাশে দাঁড়াতে। তো আজকে দেখছি আবারও তাদেরকে হ্যাঁ, নতুনভাবে ওই লোকগুলো এখনো আছে। তো জনাব তারেক রহমান তিনি একটা প্রধান দলের প্রধান নেতা, বড় দলের প্রধান নেতা, উনাকে এই সব বিষয়ে সতর্ক সজাগ থাকতে হবে। অনেকেই তেল মারার জন্য আসবে, মনে রাখতে হবে এই যে আজকে যারা ওনার পাশে ঘুরঘুর করছে, এরাই কিন্তু একসময় ওনাকে খাম্বা তারেক, একসময় বাংলাদেশে 1 নম্বর ভিলেন বানিয়েছিলেন। ওই একই ব্যক্তি, একই পত্রিকা, একই গণমাধ্যম আজকে ওনাকে বাংলাদেশের 1 নম্বর হিরো বানিয়ে দিচ্ছেন। সুতরাং ওনাকে সতর্ক সজাগ থাকতে হবে। কারণ কি এই বিষয়টি নিশ্চয়ই তারেক রহমান এই বিষয়গুলি হ্যাঁ, পছন্দ আমি আশাবাদী করছেন যে না। উনি অবগত এই বিষয়ে, প্রশ্রয় দিচ্ছেন না এখন পর্যন্ত। আমার যে মানে ধরেন যে অবজারভেশন, যেমন আমি গতকালকেও দেখলাম যে একজন মাননীয় চেয়ারম্যান বলে সম্বোধন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারেক রহমান ওনাকে থামিয়ে দিয়েছেন যে আমাকে দয়া করে মাননীয় বলবেন না। আবার দেখলাম যে কেউ কেউ ওনার পা ছুঁয়ে কদমমুচি করার চেষ্টা করছেন, কিন্তু উনি পা সরিয়ে নিচ্ছেন। তো এই যে সিমটমগুলো, এগুলো তো আমরা আশাবাদী, আমরা হতাশ হতে চাই না। তবে ওনাকে আরও সতর্ক সজাগ থাকতে হবে। এরা কিন্তু আসলে সমাজের জন্য ভাইরাস, মনে রাখতে হবে। সুতরাং এদেরকে যতটা দূরে রাখা যায়, কাছে নয়, জি। কাছে রাখতে হবে যারা সমালোচনা করবে। যেমন মাহমুদুর রহমান সাহেব গতকালকে ওখানে বক্তব্য দিয়েছেন, আমরা স্যালুট জানিয়েছি। মাহমুদুর রহমানকে কার্যত পক্ষে বিএনপির ভাইরা অনেক গালিগালাজ করছেন। গালিগালাজ করবেন না, বিএনপির আসল বন্ধু তিনি, যিনি আপনাদের সমালোচনা করবেন, তাদেরকে কাছে টানেন। জি, ফারুক, আপনার কাছে আমি আবারও আসবে বলছি। আমি অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন বা জানেন যে বক্তব্যগুলো আসছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, নির্বাচনের পরিবেশ নিয়ে কথা হচ্ছে। আপনি নিজেও মাঠে কাজ করেছেন, যতদিন পর্যন্ত আপনি নিজের নির্বাচন করবেন এরকম একটি ছিল, সম্ভাবনা ছিল। সেই জায়গায় যদিও নাহিদ ইসলাম প্রার্থী হচ্ছেন, আপনি কি দেখছেন আসলে এটি কি শুধু কৌশল এক ধরনের, যে নির্বাচনের আগে আমরা তো বলেছিলাম, এরকম কোনো বিষয় কি না? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এই বক্তব্যটি জামাত ইসলামী সহ আমরা আগে থেকেই বলে আসছি, দেশে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। বিশেষ করে গত ডিসেম্বরের 25 তারিখ থেকে দৃশ্যমান হয়েছে। আপনার তফসিল চলাকালীন সময়ে কিন্তু যেমন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে, সরকারেরও দায়িত্ব আছে। যাদের সরকার কিংবা নির্বাচন কমিশনের কোনো কার্যক্রমে মানুষ বুঝতে না পারে যে তারাই তাদের জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করে ফেলছে। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের সকল দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সকল নেতার প্রতিও আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যেই কাজটি সরকার করেছেন বিগত 25 তারিখে জনাব তারেক রহমান দেশে আসার পর থেকে, এতে দেশের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে তিনি হয়তো আমাদের আপকামিং প্রাইম মিনিস্টার। সরকারের যেই আচরণ, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সেনাবাহিনী এবং সামগ্রিক অবস্থাটা এমন তৈরি হয়েছে, এটা ভুল মেসেজ মানুষ পেয়েছে। আমরা দেখলাম তার পরপরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যাচ্ছেন, এবং এটি আমরা মনে করি এই সময়ে বাংলাদেশের জন্য আমাদের কাম্য ছিল না। আমরা নানা জায়গা থেকে খবর পাচ্ছি, এটিতে আসলে কোনো দালিলিক প্রমাণ দেওয়া যাবে না, এটি অ্যাটিটিউডে বোঝা যায়। এবং বিভিন্ন জায়গার কর্মপরিকল্পনাও আমরা যতটুকু জানার সুযোগ পাচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশের যাদের নেতৃত্বে আমরা সুষ্ঠু নির্বাচনটা আশা করি, তারাই এখন কোনো না কোনোভাবে দলীয় আনুগত্যের জায়গা থেকে নির্বাচনটাকে, ফলাফলটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য কাজ শুরু করেছেন। দেখুন, আপনি যদি বলি আমাদের নির্বাচনে হলফনাম, নির্বাচনে যে দেওয়া হয়েছে, আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, নানা ঘটনা আমরা সেখানে দেখলাম। একই বিষয়ে এক জেলার রিটার্নিং কর্মকর্তা এক ধরনের আচরণ সেখানে করছেন, এবং অনেক জায়গায় ঋণ খেলাপিদেরকে তারা সেখানে মনোনয়ন বৈধ করে দিচ্ছেন। মানে আমরা বুঝতে পারতেছি কিছু কিছু এখন রিটার্নিং কর্মকর্তা আছেন, তারা
কোনো একটা দলের, যদি আমি বলি যে বিএনপি বলি, আমি অসুবিধা নেই, যে তাদের দলীয় আনুগত্য জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে ক্ষমতা নিয়ে আসার জন্য। দেখুন, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো নিরপেক্ষ সার্ভে হয়েছে, কিছু কিছু তো আবার আমরা দেখি, যেমন প্রথম আলো সার্ভে তো কেউ বিশ্বাসই করে না। তিনি একটা জরিপের রিপোর্ট দিলেন, গিয়ে আবার একদিন পর গিয়ে বললেন যে বিএনপি ক্ষমতা আসবে। তারপরে বিএনপিকে ক্ষমতা আসবে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই জরিপটা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। যেই কটা নিরপেক্ষ জরিপ হয়েছে এবং 5টি বিশ্ববিদ্যালয়ের ফলাফল যে বার্তা দিচ্ছে, তাতে বাংলাদেশে এখন পর্যন্ত জামাত ইসলামী সহ যেই 11 দল যাদের ভোট ব্যাংক আমরা বলি আছে, অবশ্যই বিএনপি জোট থেকে কিন্তু জামাত সহ যে 11 দলের যে একটা সমন্বিত প্রচেষ্টা, এক ব্যালট বক্সে ভোটগুলো দেওয়া, তাদের পক্ষে জনমতের পারদটা বেশি, এটা আমরা বুঝতে পারছি। দেখুন, এই কাজটা কিন্তু সরকারও করেন, গোয়েন্দা সংস্থাও করেন, এবং নানাভাবে করে, আসন ভিত্তিক হয়, এবং তাদের কাছে মনে হয় যে নিরপেক্ষ ইলেকশনটা বাংলাদেশে হয়। আমরা মনে করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ইলেকশনটা সুষ্ঠু চাচ্ছেন, কিন্তু সরকার তো সরকার, আমরা ডিপ স্টেটের কথা আমরা জানি, নানা মেকানিজম সেখানে হয়, অনেক সময় সেই মেকানিজমগুলো অনেকে না জানিয়েও সেখানে করা হয়। আমি যে আপনাকে বলি, ধরুন যে জায়গাতে আগে থেকে বলা যায় জামাত ইসলামী জিতবে, সেখানে কোনো কেউ সমস্যা করবে না, অথবা যে জায়গা বলা যায় বিএনপি জিতবে, সেখানে তো কোনো সমস্যা হবে না। জি, আপনি একটি কথা বলছিলেন, আমি একটু যোগ করি, ডিপ স্টেটের মেকানিজমের কথা বলছিলেন। তো ডিপ স্টেট মেকানিজম কি আসলে এখন কোন দিকে আছে সেই মেকানিজম? আমরা সেটাই অনুমান আমরা করছি, আমার যথেষ্ট ধরনের আমরা বোঝার সুযোগ আমাদের হচ্ছে যে কোনো একটা দলকে তারা অগ্রাধিকার দিয়ে তাদের ক্ষমতা আনার জন্য। দেখুন, আমাদের এবারে ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলেছি, এবারে ইলেকশনটাতে আমাদের প্রমাণিত হবে বাংলাদেশ কোথায় যাবে। দীর্ঘ 15টা বছর এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ আমরা অতিষ্ঠ যে আমাদের একটা পার্শ্ববর্তী দেশ তারা আমাদের সব ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এবারের লড়াইটা কিন্তু হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে জামাত সহ 11 দল তারা এক্ষেত্রে ঐক্যবদ্ধ, যে বাংলাদেশে আগামী দিনে আধিপত্যবাদী সে যে দেশই হোক, আধিপত্যবাদী গোষ্ঠী যাতে করে বাংলাদেশের রাজনীতি খেলতে না পারে, আমরা সজাগ আছি। ইতিমধ্যে আপনি জানেন রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এই জোটে দৃশ্যমান বক্তব্য যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এবং আমরা যদি সুযোগ পাই 11 দল, তাহলে অবশ্যই আমরা জনগণের দাবি প্রয়োজন হবে না, আমরা দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে সুন্দর করার জন্য যে আইডিয়াগুলো এসেছে জুলাই সনদে, সেগুলোকে বাস্তবায়ন করব। যদি জুলাই সনদ হয়ে যায়, রাজনীতি আমাদের সুন্দর হবে, আধিপত্যবাদী গোষ্ঠী এখানে কাজ শুরু না হয়, দেশ সুন্দর হবে। একটা পক্ষ চাচ্ছেন না যে দেশটা সে জায়গা থেকে বেরিয়ে আসুক, তো নানাভাবেই তারা প্ল্যান করছে। আমি জানি না কতটুকু অগ্রগতি হবে, কিন্তু আমরা মনে করি যারা এই কাজটি করার চিন্তা করবেন এবং যাদের পক্ষে কাজটা হবে, ওই দলের জন্য কখনো তা কল্যাণ হবে না। বাংলাদেশে যদি কোনো পক্ষ মনে করেন ইলেকশনকে ম্যানিপুলেট করে ক্ষমতা নিয়ে আসবেন, ওই দল আত্মঘাতী কাজ হবে। কারণ বাংলাদেশের এখন যে তরুণ প্রজন্ম, যে জেনজির কথা আমরা বলি, যদি বিন্দুমাত্র কোথাও আপনার অন্যায় হয় কিংবা সেখানে অনিয়ম হয়, এই অনিয়মকে কিন্তু কেউ কনসিডার করবে না। সুতরাং দেশের স্বার্থে, এবং আমরা বলবো প্রত্যেক রাজনৈতিক ময়দানকে আমরা এখন ক্রিয়াশীল দেখতে চাই, যাতে কোনো একটা মানে পরিকল্পিত ভোট, যাতে কোনো একটা পাতানো ভোট দিয়ে যদি কোনো দলকে তা আমাকে দেখতে চাচ্ছি না। আমরা চাই প্রত্যেকটা দল ফেয়ার ইলেকশন হোক, এবং যেই জনগণ যাকে মনে করে তার ইলেকটেড হয়ে আসুক। কারণ এটা না হলে আগামী বাংলাদেশ কখনো ভালো জায়গায় থাকবে না, ওই দলের জন্য ক্ষতি হবে, এবং আলটিমেটলি দেশটা আমাদের ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা চাই না কেউ, আমরা ডিপ স্টেট বিশ্বাস করতে চাই না, এবং এটাকে আমরা বলতে চাই না যে আমাদের কোনো সরকারি বাহিনী, সেটা যে সংস্থায় হোক, তারা কোনো একটা দলকে ক্ষমতা আনার জন্য কাজ করবেন। যদি করে থাকেন, এটা কারোর জন্য আসলে সুখকর হবে না, সবাইকে এর ফল ভোগ করতে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি পর্যায়ে ফারুক হাসানের কাছে আসতে চাই। আপনিও নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজম এইসব কথা তো হচ্ছে নিয়মিতই। আরেকটি বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এসবের বাইরে একটি আলাদা একটি ইস্যু। সম্প্রতি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় একের পর এক হত্যা ঘটনা ঘটছে। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক আছে?
আসলে দেখেন, এই যে আমরা সফট ইঞ্জিনিয়ারিং মেকানিজম ইলেকশনের যে কথাটা বলছি, যেমন 2008 সালের যে ইলেকশন, এই ইলেকশনটা কার্যত পক্ষে সবাই কিন্তু আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হিসেবে ধরে নিয়েছি। কেন? যে এটা কেয়ারটেকার সরকারের আন্ডারে হয়েছিল, রাইট? মানে মেকানিজম ইলেকশন যেগুলো বা মেকানিজম ভোট যেগুলো বিগত সময় হয়েছে, এটা আপনি খালি চোখে মনে হবে যে আপনার কাছে একটা অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে, মানুষ খুব ভালোভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কিন্তু ভিতরের যে মেকানিজম, ধরেন যে কিছুদিন আগে ইভিএম সিস্টেমে যে ভোটগুলো হলো আওয়ামী লীগের আমলে, ইভিএমে আমরা অনেক কেন্দ্রে দেখলাম কি, আপনি যে বাটনেই ক্লিক করেন না কেন, ভোটটা কিন্তু একটা জায়গায় গিয়ে পড়তেছে। মানে আপনি এখানে লাল বাটনে চাপবেন না, নীল বাটনে চাপবেন, আপনার ইচ্ছা, কিন্তু ভোটটা পড়বে একটা নির্দিষ্ট মার্কায়। তো এই ইঞ্জিনিয়ারিং ইলেকশনটাও এবার সেদিকেই হাঁটছে বলে এখন পর্যন্ত আমার কাছে প্রতীয়মান হচ্ছে। কিভাবে হয় এই মেকানিজমটা, কিভাবে? এবার এই যে- তো এই যে- এই যে- বাটন টাটন নাই। এখন তো বাটন নাই, ধরেন যে সবই থাকবে, লাইন থাকবে, ভোটাররা যাবে ভোট কেন্দ্রে ভোট দেবে, সবই একবারে ফিটফাট বাইরে। কিন্তু ভিতরে যে মেকানিজমটা হবে, ধরেন যে ভোট কেন্দ্রে ভোট পড়লো, সুন্দর করে আপনি ভোট, যারা ওখানে পোলিং এজেন্ট বা ইত্যাদি যারা থাকবে, যারা ভোট সংগ্রহ করবে, ভোট সংগ্রহ করে বাক্সে ঢুকালো, এই যে সংগ্রহ করার পরে যে এই যে একটা জায়গায় গিয়ে জমা দেবে না, ওই জমা দেবে, যে ওই জমা দেওয়ার পর থেকেই মনে করেন যে খেলা শুরু হয়ে যায়। যে জমা দিবে, যার কাছে জমা দিবে তিনি কে? ওখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, কোনো পাহারাদার নাই, উনি কিন্তু একা। তারপর ওনার দায়িত্ব হচ্ছে ওখান থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া। এই যে ওই জায়গাটা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় পর্যন্ত পৌঁছানো, এই মাঝখানে এটাই হচ্ছে মাঠ খেলার, এখানে খেলাটা হয়ে যায় এতটুকু জায়গার মধ্যে খেলা এতটুকু জায়গার মধ্যে। ওটা ওটা আপনার কাছে মনে হতে পারে যে ছোট্ট একটা জায়গা, না, ওটাই অনেক বড় জায়গা। এমন হতে পারে ধরুন যে একটা বাক্সে আপনার ভোট পড়ছে, ধরুন যে 2000 ঢুকছে, কথার কথা বলছি, কিন্তু ওখানে আরও 2000 অ্যাড করে দেওয়া হলো ব্যালট, ফর এক্সাম্পল। মানে খেলাটা ওই ওই জায়গাটাতে হয়। তারপরে ওখানে গিয়ে একবারে মিডিয়ার সামনে গণনা হবে, একবারে বাইরে হয়তো স্ক্রিনও থাকবে, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এটাই মেকানিজম, বিগত সময়ে এটাই হয়েছে, তো আগামীতেও এরকম হতে পারে। কারণ ওই যে আপনার মাঝে মাঠের যারা দায়িত্বে আর কি, চতুর্দিকে যারা আছেন, ওরা সব এক লাইনের লোক, এই জন্যই বললাম। আর আপনি সেকেন্ড যে কোয়েশ্চেনটা করেছেন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এটা তো আমরা দেখতে পাচ্ছি। হাদি আমাদের ভাই, তাকে যেভাবে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো, আমরা আসলে লজ্জিত একই সাথে যে প্রায় 2 মাস বোধহয় হয়ে গেল, প্রায় 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত হত্যাকারীদের এই সরকার গ্রেপ্তার করতে পারে নাই। তার মানে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু অ্যাক্টিভ, কতটুকু আপনার ধরেন যে স্ট্রং এবং কতটুকু তারা ফাংশনেবল, এটাই বুঝতে পারছি। শুধু তাই নয়, এই যে যুবদলের কিছুদিন আগে একজন নেতাকে তার দোকানে গিয়ে গুলি করে হত্যা করা হলো, না কিছুদিন আগে যুবদলের এক নেতাকে, তারপরে গত 3 দিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হলো, আবার শুনলাম যে এনসিপির একজনকে মানে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় তো শুনতে পাচ্ছি আমরা। প্রার্থীরাও গুলি খাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো এই অবস্থা চলতে থাকলে আসলে সামনে তো আমাদের জন্য একটা মারাত্মক মানে হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে যারা প্রার্থী, তারা যদি এরকম ধরেন যে বিভিন্ন জায়গায় হত্যার একটা পরিস্থিতির মধ্যে পড়ে যান, তাহলে নির্বাচনে তারা কিভাবে মানে মাঠে থাকবেন, এটা আসলে খুব মানে আমরা একটা থ্রেটের মধ্যে আছি। তো এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকেও বা পুলিশের পক্ষ থেকেও অস্ত্র উদ্ধারের যে ধরেন যে উদ্যোগ, সেটাও গ্রহণ করা হয় নাই, উদ্ধারে হচ্ছে না, তারা সে ধরনের কোনো অভিযানই চালাচ্ছেন না। বরং আমরা উল্টো সরকারের পক্ষ থেকে শুনছি তারা নাকি অস্ত্র দেওয়ার জন্য, লাইসেন্স দেওয়ার জন্য নাকি কাজ শুরু করেছেন, যেখানে নির্বাচনের আগে বিগত সময়ে দেখছি আমরা যে অবৈধ অস্ত্র বা বৈধ অস্ত্র জমা নেওয়া হয়, আর এরা এবার সিদ্ধান্ত নিচ্ছে যে অস্ত্র দেওয়া হবে হাতে হাতে। তার মানে আসলে কি একটা অবস্থা আসলে বোঝা মুশকিল। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নট গুড এখন পর্যন্ত, কারণ জনগণ আসলে আতঙ্কের মধ্যে আছে। জনগণ যদি আপনার স্বস্তির মধ্যে না থাকে, জনগণ যদি কনফিডেন্স না পায়, তাহলে ভোটাররা কীভাবে যাবে? ভোটাররা আসলে কীভাবে কাজ করবে আপনার পিছনে? আপনার নেতাকর্মীরাই কীভাবে কাজ করবে? তো এই জায়গাটাতে সরকারকে আস্থা আনতে হবে, পুলিশকে আস্থায় নিয়ে আসতে হবে। তারা আনতে পারছে না। তারা একটা জায়গায় মানে আস্থায় নিয়ে আসতে চাই যে কোনো একটি বড় দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের বেশি, ওরা মানে আমাদেরকে আস্থায় নিয়েছে কিনা, এটা নিয়ে তারা 24 ঘন্টা ব্যস্ত। তো এরকম চলতে থাকলে তো ভাই আসলে নির্বাচন কেমন হবে? রাজনীতিতে পাল্টা বক্তব্য থাকবেই। আমি এই পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে লিখেছেন, সিরাজগঞ্জ 6 আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। জামায়াত ইসলামীর নির্বাচনী প্রচারণা আগেও সমালোচনার জন্ম দিয়েছে। সেসব উদাহরণ টেনে কাদের লিখেছেন, ইসলাম ধর্ম কি জামায়াত ইসলামী ইজারা নিয়ে নিচ্ছে? 1-2 বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম, কিন্তু সবাই দেখি সেম লাইনে কথা বলতেছে। অ্যালার্মিং। আবারও একটি বক্তব্য আমরা শুনছি অ্যাডভোকেট আতিকুর রহমান। আব্দুল কাদের আমাদের জুলাই যোদ্ধা, তার প্রতি আমাদের যথেষ্ট সমীহ আছে, সে আমাদের ছোট ভাই।
কিন্তু নানা কারণেই নানা বক্তব্যের কারণে ইতিমধ্যে তার অবস্থাটা তিনি আসলে নষ্ট করে ফেলেছেন এবং অনেকগুলো বিষয়ে উনি যে কথা বক্তব্যগুলো দেন এটা তার পেজে মানুষ সেখানে তাকে বক্তব্য দিয়ে দেয় যে আপনি কেন এগুলো বলছেন। প্রথমত এই জাতীয় বক্তব্যকে আমরা সমর্থন করি না। আসলে ভোটের মাঠে অনেক প্রার্থী নানা জায়গায় নানা কথাগুলো বলেন, এগুলো আবার জাতীয় মিডিয়ায় চলে আসে। আমরা মনে করি যে বক্তব্য মানুষের স্বাভাবিকভাবে গ্রহণ করার সুযোগ নেই, জামাত ইসলামী হোক আর যেই দলই হোক, সে বক্তব্যটা আমাদের দেওয়াটা সমীচীন নয়। জামাতের প্রার্থী বলেছেন বলে এটাকে আমরা গ্রহণ করবো তা মনে করার সুযোগ নেই। তবে আমরা দেখলাম যে আরও বক্তব্য আসতেছে, যে আমার ইতিমধ্যে অনেকগুলো ডকুমেন্টারি তৈরি হয়েছে, বিএনপির নেতারাও বহু কথা বলেন যে অমুককে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন কিংবা জিয়াউর রহমানকে দিলে নানা ধরনের কথা আসছে। আমরা এগুলো সে বিএনপি হোক আর জামাত হোক, আমরা ভোটের মাঠে আমরা কথাগুলো সবাই সংযত করে বলার চেষ্টা করব। কিন্তু সেটি তো হচ্ছে না। আমি দেখলাম এটা আসলে আপনি নিজেও একাধিকবার এই শোতে বলেছেন যে আমরা এখন নিন্দা এটি জানাই। আসলে মানুষ যখন মানে মাইক্রোফোন পেয়ে যায় অনেকে আসলে খেয়ে হারিয়ে ফেলেন। এই জন্য আমরা মনে করি যারাই নির্বাচনের প্রার্থিতা যারা করবেন সবাইকে কারো ধর্মীয় আবেগ নিয়ে আমরা কথা বলবো না, এবং যাতে করে মানুষকে আমরা বিভ্রান্ত করতে না পারি, এটি আমাদের সবারই দায়িত্বের অংশ। দেখুন আরও নানাভাবে এখন আপনি বললেন জামাত ইসলামের নেতারা এগুলো বলেন, আমরা দেখলাম যে বিএনপি দল তারা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে মাঠে যাচ্ছেন, এবং যেভাবে হকাররা ফেরিওয়ালা বিক্রি করে না, এই আপনার লাগবে এরকম বলতেছেন যে ফেরি করে এই কৃষক কার্ড নেবেন, এই সুবিধা আপনি পাবেন, ফ্যামিলি কার্ড এতটা পাবেন। এই যে এটি আসলে হচ্ছে কোথায় দেখেছেন আপনি? এই যে আমার এখানে আছে, আমি দেখলাম আজকে লক্ষ্মীপুর 1 আসনের যিনি তার দল পরিবর্তন করে বিএনপির প্রতীকে ইলেকশন করছেন শাহাদ হোসেন সেলিম সাহেব, আমার এখানে আছে, দেখানোটা ঠিক হবে না, উনি নিজেই ফেরি করতেছেন, লাগবে ফ্যামিলি কার্ড, এখানে এই সুবিধা আপনি পাবেন। এগুলো আসলে কোনোটাই মনে করি নির্বাচনের জন্য এই যে সস্তা, আপনি কেন এই কার্ডটা আপনি এখন দিবেন, এই ফ্যামিলি কার্ডের টাকা কে বলেন কে দিবে? এবং কেউ বলে এই কার্ডের মধ্যে 2,500 টাকা বাজার পাবেন, কেউ বলে 5,000 টাকার পাবেন। না এক একজন নেতা এই কার্ডকে নানা দামে বিক্রি করে ফেলছে। এই বিষয়গুলো নিয়ে কি আসলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে? জামাল ইসলামী আপনাদের বলেছে, পক্ষ থেকে? কিন্তু বলার পর এখনো পর্যন্ত এই কার্ড নিয়ে প্রতিদিনই কিন্তু মিডিয়া আসতেছে, এবং জামাত প্রায় 10 দিন আগে বলেছে এই একটা দল ফ্যামিলি কার্ড কৃষক কার্ড দিচ্ছেন বা পদক্ষেপ গ্রহণ করুন। আমরা দেখলাম যে তারা নির্বাচন এটাকে তারা এক মোক্ষম হাতিয়ার নিয়েছেন। বিশেষ করে মহিলাদেরকে বলে যে আপনারা ঘরে বসে উপার্জন করবেন, মানে কেউ গর্তে বের হইতে হবে না, আপনারা এই টাকা এই পরিমাণ জিনিস আপনারা পাবেন। এই যে আশ্রমবিধিরা লঙ্ঘন হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে কৃষক কার্ডের নামে, এই টাকা কে দিবে বলেন তো? এই টাকাটা কি বিএমপি তার পকেট থেকে দিবে না কোথায় থেকে দিবে? তার কোনো আলোচনা নেই। কার্ড দিচ্ছেন, এই কার্ড নেন, সিম্বলিক কার্ড দেওয়া হলো, এই সুবিধা আপনি পাবেন। যেরকম আওয়ামী লীগ বলেছিল না যে আমরা ক্ষমতা আসে কী করবো, 10 টাকা চাল আর কি বিনামূল্যে সার, ওই রকমই একটা প্রতারণার আশ্রয় হয়ে যাচ্ছে এখন। যে আপনি ভোটের মাঠে নারীরা আসেন, আপনারা এই কার্ড নেবেন, আপনি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবেন। যদি আপনার হাজব্যান্ড আপনাকে খরচ নাও দেয়, বাপখানা এরকম, এই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার সংসারে ব্যয় নির্বাহ করতে পারবেন। এই যে এক ধরনের একটা অ্যাটিটিউড, এই তফসিলকালীন সময়ে এখনও পর্যন্ত কোনো একটা প্রার্থীকে আমরা শোকজ করতে দেখি নাই। এই জন্য আমাদের কোশ্চেনটা হচ্ছে আসলে নির্বাচন কমিশন, তারা অনেকে বলে এটা বিএনপি কমিশন, বলে এটা অনেকে, মাঠের লোকেরা বলে যে কমিশন সপ্তাহ আপাতমস্ত বিএনপি কমিশন। এই বিএনপি কমিশন দিয়ে আপনি দেখো না দেখার বান করা, আচরণবিধি অমুক, মানে যার অল্প অপরাধ তাকে আপনি দিচ্ছেন হলো গুরুদণ্ড, আর যিনি অভেলেবল অপরাধ তাকে আপনি না দেখার অভিনয় করতেছেন। এটি মানুষের মনের শঙ্কা যে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং নির্বাচন কমিশন মিলে হয়তো তারা এমন ইলেকশন করতে চাচ্ছেন, উপরে দেখবে সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরটা এমন হয়ে যাবে আসলে সেখানে ওই ইঞ্জিনিয়ারিংটা বলে না যে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এগুলো কিন্তু হয়তো সামনে আমাদের বলা লাগতে পারে কীভাবে কাজটা করছে। আমরা মনে করি যারাই কাজটি করুক, যদি জামাতে না বক্তব্য তাকে শোকজ করুন যে আপনি বক্তব্য কেন দিয়েছেন, এবং যারা ফ্যামিলি কার্ড তাদেরকে বলুন যে আপনি এখন এই কার্ড নিয়ে কেন এসেছেন। এখন তো কার্ড খেলার সময় না, ইলেকশন আপনি করেন, আপনি এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নানা কার্ডগুলো বলে দিয়ে এই যে ভোটারদেরকে আপনি প্রভাবিত করছেন আপনার দলকে ভোট দেওয়ার জন্য, আদৌ টাকা কোথা থেকে দেবেন আপনি, কিংবা কত কার আপনি বিলি করতেছেন, এই কার্ড হোল্ডার কারা হবে, টাকাটা কে দিবেন, এটা কি দুর্নীতির টাকা হবে, লুটপাটের টাকা হবে? বলতে হবে তাদেরকে এটা, যে এই ফ্যামিলি কার্ডের টাকাটা কারা দিবে। এটা কি তারা গভর্নমেন্টে চলে আসছেন,
যে এই টাকা আসলে আপনি পেয়ে যাবেন, বলতে হবে এই টাকা উৎস কোথায় থেকে, বিএনপি দলীয় ফান্ড জি, আতিক ভাই, না দুর্নীতি টাকা হবে সেখানে। আপনাদের অভিযোগ গুরুতর অভিযোগ, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ আছে, কিন্তু এত অভিযোগের পরেও আপনারা কেন আসলে যখন জানতে পারছেন বা ধারণা করছেন যে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে, তাহলে আপনারা কেন সেই নির্বাচনে অংশ নিচ্ছেন? দেখুন, এই নির্বাচনটা আমরা সবাই চাই, এটা বিকল্প নাই। এই নির্বাচন দেশের জন্য আমাদের খুবই জরুরি। আমরা এখনও সরকারের সময় দিচ্ছি। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে তো আমরা দেশের জন্য সবাই কাজ করব। দেশটা আমাদের সবার, আসলে ভোটে আমি হারিয়ে জিতি, দেশটা আমাদের সবার। আমরা বারবার কিন্তু যাচ্ছি, একটি কথা বলছিলেন যে ভোটের পরে যেন বলতে না হয় যে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা কারচুপি হয়েছে, সেটা বলা তো করে বলতে না হয় আমাদেরকে। আমরা চাই যে এবার ইলেকশনটা একটা সুযোগ চলে আসছে আমাদের দেশের কাছে, যদি এবার একটা এক্সাম্পল তৈরি করতে না পারি ইলেকশনে আমরা, তো দুর্ভাগ্য কিন্তু আমাদের আর পিছু আসবে না। সবারই দায়িত্ব, সরকারের দায়িত্ব, কোথায় দুর্বলতা আছে খুঁজে বের করুন। যদি আইন উপদেষ্টা না পারেন, তাকে আপনি পদক্ষেপ গ্রহণ করুন সেখানে। কিন্তু আপনি কেউ কোনো কাজ করবে না, সন্ত্রাসী একজনকে মেরে চলে যাবে, সীমান্ত পার হয়ে যাবে, আর আপনি তাকায় তাকায় দেখবেন, এটা আমরা দেখতে চাচ্ছি না। অবশ্যই জবাবদিহি করুন, কার ব্যর্থতা আছে, কার ব্যর্থতার কারণে শরীফ ওসমান হাদির আসামি দেশ ছেড়ে পালাতে পারলো, সরকার বলতে হবে। এটা আমাদের দেশের দায়িত্ব। আপনি বলেনও না, এই ধরনের কোনো অ্যাটিটিউড, নীরব থাকাটা কিন্তু জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। এমন যার জন্য কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বলি কোনো হত্যাকাণ্ডে আমরা সমর্থন করি না, যেই কারণে হোক। সরকারের দায়িত্ব এখনই জনগণকে একটা আস্থার জায়গায় নিয়ে আসা। দেখুন, আমি যখন মানুষ বলতো ভাই ভোট কি ঠিকমতো দেওয়া যাবে, কেন এই প্রশ্ন আমাদের করে বলুন তো ভাই, ভোট তো আমরা দিব আপনাদেরকে, ইলেকশনের দিনকে আসলে গণ্ডগোল হবে কি না। তো যেই সরকার এখন পর্যন্ত সুযোগ পাওয়ার পরও মাত্র 1 মাস বাকি ইলেকশনে এখন মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হচ্ছে, আমরা মনে করি এখানে সরকার তার দায়িত্বটা সঠিক পালন করছেন না, কিংবা সরকার চাইলেও সরকারের ভিতরে কোনো একটা সরকার যারা হয়তো গোপনে ফ্যাসিবাদকে সমর্থন করে যাচ্ছেন, তারা চাচ্ছেন না ইলেকশনটা সুষ্ঠু সুন্দর হোক। যেটি আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা মনে করি আমাদের সবারই দায়িত্ব, এদের রাজনৈতিক দল তাদেরও ভূমিকা আছে, সবাই নিয়ে যাতে করে কোনোভাবে ইলেকশনে কোনো কোশ্চেন কেউ তুলতে না পারে, সেভাবে সবাইকে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। জি, আপনার কাছে আমি আবার আসবো, আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। মানে উপায় কি? উপায় তো আসলে নাই। আবার উপায় খুঁজতে গেলে অনেক উপায় বের হবে। আমরা তো আসলে এর আগেও মানে বলেছি যে নির্বাচন করলেই খালি হবে না। এই নির্বাচনটার দিকে সারা পৃথিবীর চোখ কেন্দ্র থাকবে, এদেশের 20 কোটি জনগণ চোখ থাকবে, আছে স্বাভাবিক। কারণ বিদেশিরা যেভাবে এই নির্বাচন নিয়ে কনসার্ন, এটা তো মাথায় রাখতে হবে। এখন নির্বাচনটা আমরা করলাম, নির্বাচন করে নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচনটা নিয়ে যদি ধরেন যে বড় ধরনের অভিযোগ উত্থাপিত হয়, তখন কিন্তু আমরা ওই বিগত সময়ের এক্সাম্পলগুলো আবার সামনে নিয়ে আসবে। এই যে আপনারা বিগত 3টা নির্বাচনকে নানাভাবে ধরেন যে প্রশ্নবিদ্ধ করেছেন বা নানাভাবে যে বলেছেন, এগুলো ধরেন যে ভোটার বিহীন নির্বাচন, একতরফা নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি, সেই একই কোয়েশ্চেন তো আপনাদের বেলাতেও উত্থাপিত হয়েছে বা উদ্ভব হয়েছে। তাহলে এই নির্বাচনটাকে আমরা কীভাবে অবাধ সুষ্ঠু বলতে পারি? এই জিনিসগুলো যাতে না ঘটে, না হয়, সেই জন্য আমাদের এখন থেকেই পদক্ষেপ নিতে হবে বা কি পদক্ষেপ নেওয়া উচিত? সেই পদক্ষেপ আমরা স্পেসিফিক আমরা বলছি যে সরকারকে প্রথমত এই নির্বাচন গ্রহণযোগ্য নিরপেক্ষ করার দায়িত্ব কিন্তু সরকারের, নাম্বার 1। দ্বিতীয়ত নির্বাচন কমিশনের। তৃতীয়ত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার, আমরা রাজনৈতিক দল বা আমরা যারা প্রার্থী আছে বা রাজনৈতিক দল, আমাদের মানে আমরা হচ্ছে সহযোগিতা করব। আর সরকারকে এখানে উদ্যোগ নিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন সরকারের জায়গা থেকে আসলে সেই নিরপেক্ষতার যে জায়গাটা, ওই জায়গা থেকে উদ্যোগ নিচ্ছে কিনা, এটা তো বড় প্রশ্নের বিষয়। সরকারকে আদতে চাই যে একটা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক? যদি চাওয়ার পরেও আসলে কোনো জায়গা থেকে ব্যারিকেড আসে, বাধা আসে বা কোনো জায়গা থেকে ধরেন যে চাপ আসে, তাহলে কোন জায়গা থেকে আসছে এগুলো সরকারকে বলতে হবে। সরকারকে এগুলো জনগণের সামনে ধরেন যে তুলে ধরতে হবে যে আমরা এইভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি, এভাবে আমরা ব্যারিয়ারের মানে মুখোমুখি হচ্ছি, এগুলো আমরা সহযোগিতা করব। যদি তারা না বলে, তাহলে তো তারাও ওই আপনার ধরেন যে ফর্মুলার অংশ। তো আমরা তো এটা চাই না। নির্বাচন কমিশনকে আমরা জাস্ট একটা কথাই বলতে চাই, কিছুদিন আগেও কিন্তু সাবেক একজন নির্বাচন কমিশনারের গলায় এদেশের জনগণ জুতার মালা পরিয়ে দিয়েছিলেন, যেটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। আমরা চাই না এখন যারা দায়িত্বে রয়েছেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটুক, এটা আমরা কেউই চাই না। তো সেই জায়গা থেকে উনার যে অ্যাক্টিভিটি, কার্যক্রম, সেটা কিন্তু ওনাকে ভাবতে হবে যে আমি কেমন নির্বাচন দিতে চাই, কেমন নির্বাচন করতে চাই। এমন উদাহরণ তৈরি করবেন না যাতে ভবিষ্যতে আগের যে ঘটনা, ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এই জন্য আমরা এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হোক, এটা সবসময় মন থেকে চাই, ফিল করি। ভাই জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হোক,
এখানে আপনি কেন ধরেন যে এক ধরনের একটা আর্টিফিশিয়াল মানে ধরেন যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে কাউকে আপনি এক্সট্রা বেনিফিট দেওয়ার চেষ্টা করবেন? মানে এই প্রশ্নটা আমার বারবার জাগছে যে কেন করবেন এটা আপনি? সবার জন্য আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, সবার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করেন, প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করবে, ভোটাররাও সেরকম একটা স্বস্তিমূলক পরিবেশ পাবে, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, যাকে তাদের পছন্দ ভোট দুক, ভোট দিয়ে যে নির্বাচিত হবে আমরা তাকে স্যালুট জানাবো। আমি আমার এলাকাতেও বলি, আমরা যখন বিএনপির প্রার্থী আছে, জামাতের আছে, আমি গণ অধিকারের, আমরা একসাথে যখন বিভিন্ন মিটিংয়ে বসি, একসাথে বিভিন্ন স্টেজে, আমি বলি যে আমি ফারুক হাসান নির্বাচিত হলে আপনাদের দায়িত্ব আমাকে সহযোগিতা করা, আমরা একসাথে আমাদের এই এলাকাটায় গড়তে চাই, আবার আপনি যদি হন আমার দায়িত্ব আপনাকে সহযোগিতা আমি করব, একবারে নির্দ্বিধায় করব, বিনা প্রশ্নে করব। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশে একই একটা চিত্র তৈরি করতে হবে। তো এইটা কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো করা হচ্ছে না। আবার ধরেন যে গণভোটের একটা বিষয়, গণভোট নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইন আপনি দেখতে পাচ্ছেন? আমরা চাপ দিচ্ছি, কথা বলছি মিডিয়াতে টুকটাক, তারপরে তারা একটা ওই কি ভোটের ট্রেন না ভোটের গাড়ি একটা ছাইড়া দিচ্ছে আর কি 64 জেলায়। তো এক জেলা থেকে আরেক জেলা যাইতে যে কয়দিন লাগে আল্লাহ জানে। সরকারের উচিত ছিল এই গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানো, ব্যাপক ক্যাম্পেইন করা। সরকারের উচিত ছিল প্রত্যেকটা ইউনিয়নে একবারে ধরেন যে দায়িত্ব দিয়ে একবারে প্রতিদিন ক্যাম্পেইন করা, হচ্ছে না তো। তার মানে সরকার এই গণভোটটাকে মানে এখন নিজেরাই তারা এতটাই মানে আপনার কি বলে মানে সহজ করে দেখছে, যেটা আসলে আমাদের জন্য একটা মানে কি বলবো, আমরা আসলে আশঙ্কা করছি যে গণভোট আসলে আদতে জয়যুক্ত হবে কিনা। আপনি 11 দলীয় জোটেরই এবি পার্টির সাধারণ সম্পাদক একটি বক্তব্য দিয়েছেন, আজকে আমি তার সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন বরিশাল 3 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার দাবি, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর আগে থেকেই একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, এমন তথ্য রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করেছি, নির্দিষ্ট কিছু কেন্দ্রে অস্ত্রের মহড়ার প্রস্তুতির তথ্যও পেয়েছি। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। জি ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো অনেক আগ থেকেই আমরা দেখতেছি, বিশেষ করে যেটা আমি বললাম যে নির্বাচনের দিন পরিবেশটা কেমন হবে এখনও জনমনে কিন্তু আশঙ্কা রয়েছে। আমরা মনে করি এই জায়গাতেই আমাদের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। একজন প্রার্থী যখন বলেন তার ভোটারের নিরাপত্তা নিয়ে কিংবা তার নিজের নিরাপত্তা নিয়ে, তখন ইলেকশন আসলে উৎসবমুখর কখনো হয় না। বলছেন যে অস্ত্রের মহড়ার একটি বিষয় উল্লেখ করেছেন তিনি আশঙ্কা করেছেন তিনি। এখনো পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলছে, এটা অগ্রগতি কতটুকু আছে? মানে আপনি একটা অভিযান ঘোষণা দিয়েছেন, যদি জনমনে কোনো প্রভাবই না ফেলতে পারেন আপনি, সেটা কোনো ভূমিকা সেখানে রাখে না। আমরা সরকারকে বলবো যে এখন যতটুকু সময় আছে, 21 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে, তার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, হয়তো অনেক বড় ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে যখন সবাই মাঠে নিয়ে যাবে একসাথে। যেন সরকারের দায়িত্ব হচ্ছে খুব কম সময়ে মানে কথার কথা না বলে কার্যকর উদ্যোগ নিয়ে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, এবং যারা তালিকাভুক্ত সন্ত্রাসী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং সরকারের ভূমিকার দ্বারা একটা আস্থা তৈরি করতে হবে। আসলে আমরা সত্যি কিছু করার সুযোগ পাচ্ছি। কিন্তু আমি বলি আসলে কেন যেন আমাদের সরকার হয়তো চাচ্ছেন, কিন্তু যে চেইন অফ কমান্ড কাজ করার কথা, সেটা মনে হচ্ছে কোথাও সেখানে গ্যাপ আছে। এবং যেভাবে দেশটাকে একটা সুন্দর করা, জনগণের মধ্যে একটা আস্থা তৈরি করার যে কাজটা করা দরকার ছিল, কারণ মনে হচ্ছে যে সে জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেই দায়িত্বটি তারা পালন করতে পারছে না। আমরা মনে করি সরকারের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকেও তাদেরকে আশ্বস্ত করা, না আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং কোনো ধরনের সন্ত্রাসী দলই হোক কিংবা যেই পরিচয় হোক, সে ভোট কেন্দ্রে আসার সুযোগ পাবে না। অনেকে বলেন, দেখুন যে ভোট কেন্দ্রে পুলিশ থাকবে কয়জন, আনসার থাকবে কয়জন, সন্ত্রাসী সংখ্যা তো অনেক বেশি। যদি আশঙ্কা থাকে জনগণের মাঝে, আপনি যতই ভালো নির্বাচনের কথা বলুন না কেন, জনগণ কিন্তু ভোট কেন্দ্রে আসতে চাইবে না। কারণ অবিলম্বে আমরা বলবো, উদ্যোগ নিয়ে দেশের মানুষের মধ্যে আশঙ্কাটা সরকার দূরীভূত করতে হবে, এবং যারা সন্ত্রাসী যেই দলেই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনি যদি কাউকেই গ্রেপ্তার না করেন যে অমুক তো সে অমুক দলের,
তাহলে কিন্তু এই যে আপনি দল দেখে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে সেখানে এই আশঙ্কা আরও বেশি সামনে বেড়ে যাবে, এবং যেটা জাতীয় নির্বাচন তো বটেই, আমাদের গণভোটের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব সেখানে পড়তে পারে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এবার যে আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। জাতীয় পার্টির মহাসচিবের একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড। যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় এবং সুষ্ঠু ভোট হয়, তাহলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসনে ভালো ফল করতে পারে। জাতীয় পার্টি 244টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল, এর মধ্যে প্রায় 200টির মতো বৈধ হয়েছে। আপিল শেষে আরও 20 থেকে 25টি আসনের প্রার্থী যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সব মিলিয়ে দলটি 220 থেকে 240টি আসনে নির্বাচনে অংশ নিতে পারবে। আরেকটি খবর আছে, নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের এবং জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আমরা দুটি অংশ জানতে পারলাম, একটি হচ্ছে যে শামীম হায়দারের পাটোয়ারি বক্তব্য, আর একটি হচ্ছে হাইকোর্টের রুল জারি করেছে। আপনাদের একটি দাবি ছিল যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আমরা এটি আগেও বলেছি, এই যে সরকারের যে প্রশ্নবিদ্ধ ভূমিকা, এবং সরকার আসলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় কিনা, বা চাইলেও আসলে সেটা মন থেকে চায় কিনা, এই প্রশ্নগুলো এর আগেও বারবার আসছে, এখনও আসছে, ভবিষ্যতেও আসবে বলে আমরা কিন্তু তাদের এই কর্মকাণ্ড দেখেই এটা বুঝতে পারছি। যেমন ধরেন, আওয়ামী লীগকে যে কারণে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, বা আওয়ামী লীগকে যে কারণে আজকে ধরেন যে একটা নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছে, সেই একই দোষে তো জাতীয় পার্টিও দোষী। তাহলে আপনি আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে আসেন, আওয়ামী লীগকে বাদ রাখছেন কেন? জাতীয় পার্টিকে নিয়ে আসেন, আওয়ামী লীগ কেন বাদ থাকবে? মানে এটা বড় একটা প্রশ্ন, এটা ধরেন যে হাসির বিষয় না, এটা অনেকে মনে করতে পারে। আপনি একজন অপরাধীকে নির্বাচনে ধরেন যে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আরেক অপরাধীকে আপনি ধরেন যে নির্বাচনের বাইরে রাখবেন, এটা তো হতে পারে না। এক দেশের দুই আইন, এক দেশে দুই সিস্টেম তো চলতে পারে না। তা আজকে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, জাতীয় পার্টি ওই প্রধান নির্বাচন কমিশনারের সাথে মিটিং করছেন, তারা বক্তব্য দিচ্ছেন, এগুলোই তো আমাদের কাছে একটা বিব্রতকর একটা অবস্থা। মানে এই কথাগুলো শুনতে হচ্ছে, তারা আসলে মানে এটা কি একটা অবস্থা। আমরা এর আগেও বলেছিলাম যে আগামী নির্বাচন যে একটা মেটিকিউলাস প্ল্যানের মধ্য দিয়ে হতে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে জাতীয় পার্টির অংশগ্রহণ। এবং এটাও আমরা এর আগেও বলেছি, জাতীয় পার্টির অংশগ্রহণটাও মেটিকুলাস প্ল্যানের অংশ। অফকোর্স। তাহলে জাতীয় পার্টি মানে কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন সিস্টেম থেকে, বা কোন মানে ইয়াতে কিভাবে? মানে জাতীয় পার্টিকে কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা, সুযোগ আছে? আর যদি জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ থাকে, তাহলে আওয়ামী লীগের সুযোগটা নাই কেন? এই প্রশ্ন আমরা করতে পারি না? তাহলে আওয়ামী লীগের সুযোগ দেন। এই প্রশ্ন তো এই কারণেই আসছে। তো সুতরাং আজকে জাতীয় পার্টিকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, তার মানে এটা 100% একটা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ। এবং এখানে এমনও আমরা জানি, বা এরকমও ধরেন যে আলোচনা হচ্ছে বা হয়েছে অতীতে, যে জাতীয় পার্টিকে নিয়ে তারা একটা বড় ধরনের গেম খেলতে চায়। জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে তারা ধরেন যে ভালো একটা চেয়ারে বসাতে চাই, দায়িত্ব দিতে চাই, পার্লামেন্টে ধরেন যে অপোজিশন বানাতে চাই ইত্যাদি। এরকম তো এই আলোচনাগুলো তো বিরোধী দল তাহলে কি জাতীয় পার্টি হয়ে যাবে? কি হয়ে যাবে না যাবে না, এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। মানে এই পরিকল্পনা তো তাদের রয়েছে। পরিকল্পনা যদি না থাকতো তাহলে তো জাতীয় পার্টিকে, পরিকল্পনা এটি, ওই যে যারা যে প্ল্যানের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় আনার ধরেন যে যেটা বাস্তবায়নের অলরেডি প্রক্রিয়া চলমান বা প্রক্রিয়াধীন, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো তো তারাই করতেছে। তা না হলে তো এই আলোচনা ধরেন যে আসার কথা না। জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, আসলে দেখেন আমরা তো আগে থেকে বিরোধিতা করছি, তারাও করেছে, 11 দলীয় জোটও করেছে, বাকিরা কেন করে না? বাকিরা কেন এই বিষয়ে নিশ্চুপ? তাদের স্বার্থটা কি এখানে? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। স্বার্থ না থাকলে তারাও তো কথা বলতো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, দ্যাট মিনস আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তারাও করতে পারবে না, একবারে হিসাব ক্লিয়ার। কিন্তু তারা এখানে নিশ্চুপ কথা বলছে, দ্যাট মিনস আওয়ামী লীগ পারছে না, বাট তাদের সহযোগীরা অন্তত নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পারপাস যদি কিছুটা তারা সার্ভ করতে পারে, হয়তো তারা এটা চাই, এটাই তাদের পরিকল্পনার অংশ। তো এটা হলে তো কারোর জন্যই মঙ্গলজনক হবে না। আমি তো এমনও আশঙ্কা করছি যে আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগকে ওপেন করে দেবে, ওপেন করে দিয়ে ধরেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম চালাবে, আবার দেশে ধরেন যে নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে তারা। আমি আশঙ্কা করছি এবং আমি দেখতে পাচ্ছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি একবারে নিয়ার ফিউচার, যেটাকে বলে নিকট ভবিষ্যতেই এই ঘটনা ঘটতে যাচ্ছে। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে কি নিশ্চয়ই সেটি, আমি সেটা জানি না, ওটা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, তবে আমি কেন জানি দেখতে পাচ্ছি একবারে নিয়ার ফিউচার আওয়ামী লীগ ওপেন হয়ে যাবে, আবার দেশে ধরেন যে যা হওয়ার তাই হবে, আবার একটা গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে, একবারে খুব কাছাকাছি সময়, বেশি দূরে যাবে না,
খুব অল্প সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান হবে, আবারও মরতে হবে, রক্ত ঝরাতে হবে, আবারও আমাদের আগের মতো করে ধরুন যে লড়াই সংগ্রাম করতে হবে। এবং এটা খুব, এখন আমি তো আসলে মনে করি যে এদেশের তরুণদের ওই গণ-অভ্যুত্থান বা ওই বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, নেওয়া দরকার, অন্য ডানে বামে না তাকিয়ে। কারণ যে সুযোগ আমাদের হাতে আসছিল সেটা তো আমরা ব্যর্থ হয়েছি। যেমন ধরেন এই কথাগুলো এই জন্যই বলছি, এগুলো দেশের জনগণের জানা উচিত। গণতন্ত্রের মেইন থিমটা কি? ডেমোক্রেসি মানে হচ্ছে নানান পথ নানান মত থাকবে, বহু মত থাকবে, এটার নামে কিন্তু ডেমোক্রেসি। কিন্তু আপনি যখন নানান পথ নানান মতকে ধরেন যে ভিনিস করে দিয়ে একবারে সব আপনার ভিতরে নিয়ে চলে আসবেন, আপনার পেটের মধ্যে নিয়ে চলে আসবেন, তাহলে তো ডেমোক্রেসির যে একটা ওয়াইড স্পেস এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি তরুণদের কথা বলছিলেন যে তরুণরা কেন বিলীন হয়ে যাচ্ছে অন্যের মাঝে। না, তরুণদের এখানে দোষ আছে, তবে সেই দোষটা আমি মেজর হিসেবে দেখছি না। যেমন তরুণরা তো রাজনীতিতে অপরিপক্ক, তরুণ মানে কি, ও সবেমাত্র নবীন আসছে রাজনীতির মাঠে, এখন পুরো দায় যদি ওর মাথায় আমি চাপিয়ে দিলে তো ইনজাস্টিস হয়ে যাবে। যেমন আজকে ধরেন বড় দল হিসেবে এখন বিএনপি 1 নম্বরে আছে, তারপরে হয়তো বা জামাত বা অন্যান্য দলগুলো বড় দল হিসেবে। তো বিএনপির উচিত কি, বিএনপি যদি আপকামিং পাওয়ার পার্টি হিসেবে নিজেদের তারা মনে করে যে আমরা ক্ষমতায় আসবো বা সম্ভাব্য আমরা এই ক্ষমতায় আসার সবচাইতে বড় শক্তি যদি বিএনপির মনে করে থাকে, তো বিএনপির উচিত ছিল বিএনপির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ডেমোক্রেসির স্বার্থে বাংলাদেশের নানান পথ নানান মতকে জারি রাখা। এখন বিএনপি কি করছে দেখেন, যে অন্যান্য ছোট দল যারা বা ধরেন যে ছোট দলের বড় নেতা, এদেরকে ধরেন যে তারা তাদের দলীয় মার্কায় নিয়ে আসতেছে। গণ অধিকার পরিষদের তো আমরা দেখেছি আমাদের যে সাবেক সাধারণ সম্পাদক চলে গেছে, আমাদের দল যায় নাই, মানে আমাদের এক নেতা চলে, একটি বড় পোস্ট। বাট আমাদের দলের আমরা যারা নির্বাচন করছি 104 জন প্রার্থী আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি, আমরা কিন্তু সবাই আমাদের সভাপতি সহ দলীয় মার্কাই অর্থাৎ ট্রাক মার্কা নিয়ে আমরা নির্বাচন করছি। তো এই যে দেখেন, মানে আপনাদের সাধারণ সম্পাদক কি আবার কখনো ফিরে আসতে পারেন? সে চাইতে পারে বা নাও চাইতে পারে, সেটা তো তার বিষয়। দল তাকে নেবে কিনা সেটা দলের সিদ্ধান্ত, দল তাকে গ্রহণ করবে কিনা দলের, ধরেন যেটা তো আমি বলতে পারি না, এটা দলের সিদ্ধান্ত। সে আসতে চাইলেও দল তাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা গ্রহণ করবে না, যাই হোক সেটা ভবিষ্যৎ বলে দেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে বিএনপি বড় দল হিসেবে বিএনপির উচিত ছিল যে এই ছোট দলগুলোকে তাদের পেটের মধ্যে না ঢুকিয়ে বরঞ্চ তাদের জায়গায় রেখে দিয়ে তাদেরকে ইম্পাওয়ার্ড করা, শক্তিশালী করা। ধরেন যে তুমি তোমার মার্কা নিয়ে নির্বাচনটা করো, আমরা তোমাকে সাপোর্ট দিব, সহযোগিতা করবো, তুমি যাতে জিতে আসতে পারো। ও যদি ওর মার্কা নিয়ে জিতে আসতে পারে তাহলে ওখানে কিন্তু একটা ভোকাল থাকলো, একটা জায়গা থাকলো। ভবিষ্যতে আপনার একটা ধরেন যে কোনো গঠনতান্ত্রিক যে সমালোচনা, কনস্ট্রাকটিভ যে মানে ক্রিটিসিজম, এটা কিন্তু জারি থাকবে। আর গঠনতান্ত্রিক সমালোচনা যদি আপনি সহ্য করতে না পারেন, সেই স্পেস যদি আপনি না রাখতে পারেন, তাহলে ডেমোক্রেসি কিন্তু সামনে আবারও মুখ থুবড়ে পড়বে কিংবা বাধাগ্রস্ত হবে। আমরা যে গণতন্ত্র বিনির্মাণের স্বপ্ন দেখছি এটা তো হবে না ভাই। যে আমরা শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের শাসনামলকে কেন বারবার ক্রিটিসাইজ করছি, গালি দিচ্ছি, যে বা 74 সালে শেখ মুজিবুর রহমান সব দলমল ভিনিশ কইরা বাকশাল কায়েম করলো, গণমাধ্যম সব ভিনিশ করে একদলীয় একটা মত প্রকাশ, মানে তাদের ওই যে 4টা পত্রিকা, কেন আমরা বলছি? তো একই প্রবণতা যদি এখনো থাকে, এই জিনিসটা কিন্তু আমাদের দেশের জন্য, জনগণের জন্য অ্যালার্মিং, এটা ভালো লক্ষণ নয়। এই যে আজকে যে যারা ধরেন যে নিজের সাইনবোর্ড বিলিয়ে দিয়ে ওই যে ধরেন যে বড় দলের মার্কায় যাচ্ছেন, এটা কোনোভাবে উচিত হচ্ছে না। আর বড় দলের উচিত, এখন ধরেন ছোট দলগুলোকে আপনি টানছেন, ওরা কেন চলে আসছে, এই অভিযোগটা করছে যে আমি আপনাকে চাইলাম আপনি কেন চলে আসবেন। আরে ভাই, সে তো আসবেই, সে তো দুর্বল, যে ক্ষুধার্ত, তাকে যদি আপনি খেতে দেন সে খাবেই। এখন ভালো না মন্দ ওটা তো ওই সময় বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে না। বরঞ্চ বড় দল হিসেবে বড় দলের এই চিন্তাটা থাকা উচিত যে আমি যেহেতু ক্ষমতায় আসবো, আমাকে যেহেতু দেশ চালাতে হবে 5 বছর, আমি যাতে ভালোভাবে দেশটা চালাতে পারি, আমার সমালোচনা যাতে থাকে জারি মাঠে, এই জন্য আমার এই নানান মত নানান পদগুলোকে আমার রাখতে হবে। কিন্তু এই কাজগুলো করা হচ্ছে না। এই কাজগুলো না করার কারণে আমি কিন্তু আসলে একটা অ্যালার্মিং ধরেন যে পরিস্থিতির আমি দেখতে পাচ্ছি, এটা কারোর জন্য আসলে মঙ্গলজনক হবে না। আমরা ফারুক হাসানের বক্তব্য শুনছিলাম, তিনি অ্যালার্মিং বেশ কিছু কথা বলেছেন। আরেকটি বলছিলেন, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, যে আসলে তিনি বলছেন যারা নির্বাচিত হবে তারা আওয়ামী লীগের রাজনীতিকে উন্মুক্ত করে দিবে। আসলে সেরকমটা কি আপনি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগের ব্যাপারে জামাত সহ 8 দলের অবস্থান খুব পরিষ্কার। 11 দল এখন 11 দল, আগে তো 8 দল তো আগে ছিল, এখন 11 দল। একই অবস্থান জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা বলেছি, আমরা নিষেধের দাবি আমরা করেছিলাম। শেষ পর্যন্ত যদি বলি বিএনপি তার সাথে একমত ছিল না, তারপরে এসে একমত হয়েছেন, পরিস্থিতি বুঝেন আমরা এটা চেয়েছিলাম, হয়েছে। জাতীয় পার্টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো কথা বলেনি অফিসিয়ালি। আমরা দেখছি মিডিয়াতে যে জিএম কাদের সাহেব আগ্রহ ব্যক্ত করছেন জোট করার জন্য বিএনপির সাথে। তার মানে আগামী নির্বাচন যদি যদি ব্যতিক্রম কিছু ঘটে, ধরুন যদি বিএনপি ক্ষমতায় এসে যায়, এটি আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তারাই কিন্তু আওয়ামী লীগকে ওয়েলকাম জানাবেন।
কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ যাদের পৃষ্ঠপোষকতায় পাড়া মহল্লায় চলছে আছে সবই কিন্তু বিএনপির অধীনে আছে এবং বিএনপির শেল্টারে পাড়া মহল ইতিমধ্যে যারা পলাতক তারা ইতিমধ্যে চলে এসেছে এলাকাতে, যাতে ওই শক্তিটাকে ইলেকশানে বিএনপির পক্ষে কাজে লাগাতে পারে তার জন্য লোকাল পর্যায়ে কিন্তু বহু নেতারা এখন এলাকায় চলে এসেছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে যদি আমরা পাওয়ারে আসি আপনাদের কোনো ক্ষতি হবে না। এবং জাতীয় পার্টির ক্ষেত্রে রয়েছে, যদি ধরে নেন আমরা এটি বলতে পারি যদি জামাত জোট যদি ক্ষমতা আসে, জামাত জোটের পক্ষে কোনো অবস্থাতে জাতীয় পার্টি তো নয় এবং আওয়ামী লীগকে কোনো ধরনের যে স্পেস তারা আশা করেন গণতান্ত্রিকভাবে তা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু অন্যদের ক্ষেত্রে সে আশঙ্কা কিন্তু রয়ে যায়, কারণ তারা ইতিমধ্যে সবাই কিন্তু মিলেমিশে সেখানে আছেন, মিলেমিশে আছেন এবং তাদের ব্যাপারে কোনো পলিটিক্যাল একদম সরাসরি কোনো অবস্থান আমরাও দেখি না, জনগণও সেখানে দেখে না। তো আমরা মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, যারা ফ্যাসিবাদী আচরণ করেছেন, যারা দীর্ঘ 15 বছর বাংলাদেশকে সব দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে তারা বুদ্ধিমত্তা পরিচয় দেবেন এবং জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে তারা সেখানে পদক্ষেপ নেবেন, এতটুকু আমরা বলি। আর যেটা সর্বশেষে বলবো, দেখুন জাতীয় পার্টির ব্যাপারে আমাদের আশঙ্কা হচ্ছে যে জায়গাগুলোতে আওয়ামী লীগ ভালো বলে এখন হয়তো সেখানে তারা জাতীয় জিতে নিয়ে আসবেন, যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে এবং এই জাতীয় পার্টি ইলেকশন করার মধ্যে দিয়ে আগামী দিনে আওয়ামী লীগের পক্ষ হয়ে পার্লামেন্টে কথা বলার যে লজিক সেটা কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে যে না এখন তারা মানে হচ্ছে আওয়ামী লীগ যে জাতীয় পার্টি কিন্তু তা যেখান থেকে কেউ এমপি হয়ে জনগণের পরে এমপি হয় কিন্তু যদি তাদেরকে এমপি বানিয়ে দেয় তারা কিন্তু একই সুরে কথা বলবেন যে সুরের কথা আওয়ামী লীগ সেখানে বলতো। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি এখন জাতীয় পার্টি একটা অপ্রাসঙ্গিক দল, জনগণ এদেরকে ইতিমধ্যেই মন থেকে দূরে ঠেলে দিয়েছে। তারা যতই চেষ্টা করুক, আওয়ামী লীগের যে পরিণতি রাজনীতিতে হয়েছে জাতীয় পার্টিও একই পরিণতি ভোগ করবে, যার চূড়ান্ত ফলাফল